নেটওয়ার্ক। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রাইম টাইম প্রাইম নিউজ নিবেদন করছেন যত্নে থাকুক তোমার ইচ্ছেরা। দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। সবাই চেনে তাই কেনে এলিগেন্ট স্টিল। অথরাইজড ডিলার দিলীপ কুমার দেবনাথ, এনএন রোড নিয়ার এনএন পার্ক, কোচবিহার। MG গার্মেন্ট, BS রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। নমস্কার, সময় এখন প্রাইম টাইম উইথ প্রাইম নিউজের সঙ্গে রয়েছি আমি পায়েল। চোখ রাখছি আজকের প্রথম খবরে। নিজ ভূমে পরবাসীর জীবন ছিল তাদের। দীর্ঘ লড়াইয়ের পর প্রায় 5 বছর পূর্বে ভারতীয় হিসেবে স্বীকৃতি মিলেছে তাদের। আর এরপর থেকেই তাদের প্রত্যাশার পারদ ছিল ঊর্ধ্বমুখী। কিন্তু দীর্ঘ প্রায় 5 বছর পার করে আসলেও প্রাপ্তির ভাড়া প্রায় শূন্য বললেও মনে হয় ভুল হবে না। একজন ভারতীয় হিসেবে নিজেকে পরিচয় দিতে চূড়ান্তভাবে গর্ব অনুভব করে তারা। কিন্তু এই দীর্ঘ 5 বছর কাটতে চললেও কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে সরকার সাবেক ছিটমহলবাসীদের? ছিটমহল বিনিময়ের পর স্বইচ্ছায় বাংলাদেশ থেকে নাগরিকত্ব গ্রহণ করা মানুষেরা আজও এই প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছেন। ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার প্রবল অনিচ্ছা সত্ত্বেও প্রশাসনের উদ্যোগে সরকারের দেওয়া ফ্ল্যাট বাড়িতে গেলেন দীর্ঘ 5 বছর ধরে মেখলিগঞ্জের ভোটবাড়িতে একটি অস্থায়ী শিবিরে বসবাসকারী এইরকমই 48টি পরিবার। দেখব সেই রিপোর্ট। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধার প্রান্তিক এলাকায় তাদের জন্য ফ্ল্যাট বাড়ি তৈরি করা হয় সরকারিভাবে। কিন্তু ভৌগোলিক অবস্থানগতভাবে তা একটি জনবিচ্ছিন্ন এলাকা হওয়ায় এই ফ্ল্যাট বাড়িতে যাওয়ার ব্যাপারে তারা প্রথম থেকেই অমত প্রকাশ করেছিলেন। অবশেষে দীর্ঘ জল্পনার শেষে বাধ্যতামূলক এই ফ্ল্যাট বাড়িতে যেতে কার্যত বাধ্য হলেন তারা। চোখের জলে বিদায় নিলেন মেখলিগঞ্জের ভোট বাড়িতে থাকা এই সাবেক ছিটবাসীরা। এদিন সকাল থেকেই চলছিল তার প্রস্তুতি। নতুন জায়গায় গিয়ে কিভাবে থাকবেন, কি করবেন তা নিয়ে চিন্তিত এই নব্য ভারতীয়রা। কেমন লাগছে? খারাপ লাগছে। কেন খারাপ? এটাই আসি চিনে জানা হচ্ছি। এটা আগত যেমন বাড়িতে আসলি ওদিন করে হেঁটে চিনে জানা হচ্ছি মানুষের সাথে। এখন আজ শাড়ি চাইছে হেঁটে হেঁটে হোটে যায় যে কেমন পড়ি, কে করি নেবো, কেমন করি খামো, ওটা ধুবো এখান নিধুবো ডাঙা দেখান ঘর তুলে দিছে। ওটি করে নেবার পাই না পাই তোর টাকু বলে মেলা হচ্ছি। আমার খারাপ লাগছে। সবাই দেখি এসে দিচ্ছে, যেটা যেটা চিনে জানা হচ্ছি আসি দিচ্ছে, যাওয়া দিচ্ছে, দেখে দিচ্ছে, পরে জানছি মনে কোনো নেন না। 1947 সালের 15ই আগস্ট গোটা ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ পেলেও ভৌগোলিক অবস্থানগত কারণেই প্রায় 6.5 দশকের বেশি সময় ধরে নিজ ভূমে পরবাসীর জীবন কাটাতে হয়েছিল এই সাবেক ছিটমহলবাসীদের। বহু লড়াই সংগ্রামের পর অবশেষে 2015 সালের 31শে জুলাই মধ্যরাত্রে প্রায় 55,000 মানুষ পেয়েছিলেন তাদের স্থায়ী ঠিকানা। ঐতিহাসিক এই ছিটমহল হস্তান্তর বিনিময় চুক্তি অনুযায়ী এদিন ভারতের সাথে যুক্ত হয় 7,110 একর জমি। বাংলাদেশ পায় 17,160 একর জমি। ভারতের কোচবিহার জেলার অভ্যন্তরে থাকা 51টি ছিটমহলের প্রায় 14,154 জন বাসিন্দা লাভ করেন ভারতের নাগরিকত্ব। এছাড়াও কাঁটাতারের ওপরে থাকা ছিটমহলের 779 জন গ্রহণ করেন ভারতের নাগরিকত্ব। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু আজও এই সাবেক ছিটমহলবাসীদের একটি বড় অংশ জমির পর্চা হাতে পাননি।
ছিটমহল বিনিময়ের পর 14,154 জন মানুষ নতুনভাবে ভারতীয় নাগরিকত্ব পেলেও সাবেক ছিটমহলের শিক্ষিত যুবক যুবতীদের আজও হয়নি কোনো কর্মসংস্থান। অন্যদিকে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া প্রায় 42,000 মানুষের মধ্যে শিক্ষিত যুবক যুবতীদের বেশিরভাগই এই মুহূর্তে সরকারি চাকুরির সাথে যুক্ত। কেউ বিজিবি, আবার কারো নিয়োগ হয়েছে বাংলাদেশ পুলিশে। অথচ সাবেক ছিটমহলবাসীদের জন্য উন্নয়নের কথা বললেও একজনকেও সিভিক ভলেন্টিয়ারের কাজেও নিযুক্ত করা হয়নি সরকারের পক্ষ থেকে। অপছন্দ সত্ত্বেও নতুন ফ্ল্যাট বাড়িতে মাথা গোঁজার ঠাঁই হলেও কিভাবে চলবে তাদের সংসার তা নিয়ে উৎকণ্ঠার প্রহর গুনে যাচ্ছেন এই সাবেক ছিটমহলবাসীরা। আমাদের বক্তব্য আর কি বক্তব্য বলবো, আসি দেখি পরিস্থিতি খুব খারাপ। আমাদের রুমের ঝর্নার পানি যা ট্রাবল নাকি, রুম অপরিষ্কার নাকি, আমি আর কি করবো আর। হ্যাঁ, যখন আমরা আসিলাম আগে আর কয়া দিল কি সব পরিষ্কার পাবেন, আসি দেখি আবার ঠিক অবদানা বাইরে পড়িয়ে কাকু কি বলবো। এখানে আমরা ওখানে আমরা খুব ভালো ছিলাম কাকু, হ্যাঁ অনেক ভালো ছিলাম, খাওয়া পড়া চলাফেরা সমস্যা কোনো নাই ওখানে। আর এইখানে এখানে এসে ওই দেখি ওই পরিস্থিতি আমাদের এই নাকি। যাচ্ছে পরের খবরে। স্বামীহারা সন্তানহীন এক পৌরার বাড়ি দখলের চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর, তার স্বামী এবং দলবলের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিবাদ করায় বাড়িতে এসে হুমকি দেওয়ার অভিযোগ। আতঙ্কে ওই পৌরা এবার জেলা শাসক, মুখ্যমন্ত্রী এবং পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। দেখব সেই রিপোর্ট। মালদার ইংরেজবাজার পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ অস্বীকার কাউন্সিলরের স্বামীর। এর পেছনে বিরোধীদের চক্রান্ত রয়েছে বলে তার দাবি। এই পৌরার পাশে দাঁড়িয়েছে বিজেপি। ঘটনা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা দুলাল সরকার। শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা লীনা সরকার বলেন তিনি সন্তানহীন। স্বামী পুলকরঞ্জন সরকার বেঁচে থাকতেই যাদের পারিবারিক 5 কাঠা জমির ওপর বাড়ি দখল করার চেষ্টা করেছে স্থানীয় কাউন্সিলর শম্পা সাহা বসাক ও তার স্বামী সহ আর বেশ কয়েকজন, তাদেরকে লাগাতার শাসানো হচ্ছে। গত 30/6/2020 তারিখে এসব অত্যাচার সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে তার স্বামী প্রয়াত হন। এরপর তাকে লাগাতার বাড়িটি খালি করার জন্য হুমকি দেওয়া শুরু হয়েছে। বারবার ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় তিনি এবার জেলাশাসক, পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। এই পরিস্থিতি যে কোনো সময় তার প্রাণহানি হতে পারে বলে দাবি তার। কাউন্সিলর শম্পা বসাকের হাজবেন্ড মলয় বসা বারবার আমাদের উপর অত্যাচার করছে। কতগুলো অষ্টম চৌধুরী, লাটাই আর সৌমেন সরকার, এদের সাহায্যে বারবার আমার বাড়ির উপর হাঙ্গামা করছে। আমার দুটো গেট 2 বার ভেঙে দেয়। আমি নতুন করে আবার গেট বানাই। জানলার নেটগুলোকে বাঁশ ঢুকে সৌমেন সাহা পুরো ফুটো করে দিয়েছে। বারবার আমার হাজব্যান্ড থাকতে এত অত্যাচার করেছে। আমার হাজব্যান্ড শুধু কান্তার বলতো, আমাদের কি বাঁচার অধিকার নেই? বারবার ওদের অত্যাচারে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে তীব্র রোগের পরে মারা যায়। কিন্তু আমার হাজব্যান্ড যখন শয্যাশায়ী তখন ওরা গেটে এসে বাঁশ দিয়ে বাড়ি দিতে বলতো, নোংরা ভাষায় বলতো বাড়ি ছাড়, বাড়িতে যদি থাকার ইচ্ছা থাকে তাহলে তুই বাঁচার যদি ইচ্ছা থাকে তুই বাড়ি ছেড়ে দে, বারবার বলেছে। কিন্তু আমার হাজব্যান্ড বলতো না, আমার জীবিত অবস্থায় আমি কোনদিন বাড়ি ছাড়বো না। আমাকেও হাত ধরে বলতেন না, তুমি কিন্তু কোনো প্রমোটারকে বাড়ি দেবে না, তাহলে আমাকে সেদিন 2বার মরবো, এইবার তো মরবো, 2বার আমি মরবো। খুবই অত্যাচার করছে, ওদের অত্যাচারে অতিষ্ঠ। আবার আমার হাজব্যান্ড মরে যাওয়ার পরেও আমি শুনছি আমার উপরেও নাকি না অত্যাচার করবে, আমাকেও হুমকি দেয়, নানা রকমের বাড়ি ছাড়ার কথা বলে। বলে কী হবে, বাড়ি নিয়ে চলে যাও, বৃদ্ধাশ্রমে থাকুক আগে, এইসব ধরনের কথা বলে। যে কোনো সময় আমার উপরে অ্যাটাক করতে পারে ওরা, এবারকে অন্য ধরনের অ্যাটাক করতে পারে, হয়তো আমি মরেও যেতে পারি, এরকম অ্যাটাক করতে পারে ওরা। বাড়ি বিক্রির জন্য প্রথম দিকে বলা হচ্ছে, হ্যাঁ প্রবলভাবে, যে বাড়ি বিক্রি না, ওদের হাতে দিয়ে দেওয়ার জন্য, ওদের হাতে দিতে হবে বাড়ি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর শম্পা সাহা বসাকের স্বামী মলয় বসাক। তিনি বলেন অভিযোগকারী ভিত্তিহীন অভিযোগ করছে, তার কাছে কোনো প্রমাণ নেই। এর পেছনে বিরোধীরা রয়েছে। কাউন্সিলরের ইমেজকে কলুষিত করার চক্রান্ত করছে বিরোধীরা। আচ্ছা, আর প্রথম কথা বলবো যে ওনার কাছে কোনো প্রমাণ থাকলে সেটা সাবমিট করতে বলবেন, উনি বলতে পারবেন, ওনাকে জানবেন। এবং আমাদের তো দীর্ঘই যে ওনাকে বলবেন যে কোনো প্রমাণ থাকলে প্রমাণস্বরূপ সে
কোর্ট কেন, যেখানে খুশি সেখানে উঠতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওনার হাজব্যান্ডও ছিল, এই নিয়ে আছে না, তো এই ধরনের কেউ করতে পারে নাকি, বা কোথাও কমপ্লেন করতে পারে নাকি? সমস্যাটা তো উনিই বলতে পারবে। আমরা হ্যাঁ, মানসিক সমস্যা নিশ্চয়ই আছে, না তো এই ধরনের কেউ করে? অবশ্যই। এখানে তো উনি আমাদের বদনাম যাতে হয় এই চেষ্টাই করে যাচ্ছেন। ওনার পিছনে অন্য কোনো রাজনৈতিক দলের কেউ হয়তো পাশে থাকতেও পারেন, ঠিক আছে? এটা তো শুনেই তো আমি অবাক হচ্ছি যে এই ধরনের একটা কমপ্লেন হয়েছে। একটা কাগজ দেখলাম, ভদ্রমহিলা থানায় এসপি এবং চেয়ারম্যানকে করেছে, চেয়ারম্যানের কাছে কাগজটা কিনে। এরকম যদি কেউ করে থাকে, কাউন্সিলরই হোক, রানিং আর এক্স বা কোনো তৃণমূলের নেতা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সুপ্রিম তৃণমূল কংগ্রেসের, উনি কখনোই মানুষের দখল করে, জোর জবরদস্তি করে বা কোনো অসহায় মানুষকে কোনো রকম অপমান করে, অত্যাচার করে কিছু করা যাবে না। আমরা যেহেতু মিউনিসিপ্যালিটির চেয়ারপারসনের কাছে এসছেন, আমরা সরজমিনে তদন্ত করে উচিত যা করার সেটাই ব্যবস্থা নেওয়া হবে। এখানে কাউকে বাঁচাবার জায়গা নেই। ওনার পার্টি থেকে এবং সরকারিভাবে যা যা ওনার বিরুদ্ধে আইন হয় সেটাই লাগু হবে। তোলাবাজি, কাটমানি, জমি বাড়ি দখল আর তৃণমূল, এটা সমর্থক শব্দ। গোটা পশ্চিমবঙ্গ যেটা চলছে, মালদা জেলাও তার ব্যতিক্রম নাই। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যেটা করছে, সেটা মমতা ব্যানার্জির কাছ থেকে অনুপ্রাণিত হয়ে, তার নেতৃত্ব যেভাবে অনুপ্রাণিত হয়ে সমস্ত দখলদারি করছেন আর সবার জমি দখল করছেন, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই অনুপ্রাণিত হয়ে দখল করছেন। আমরা প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে সেই ভদ্রমহিলা যেসব জায়গায় চিঠি দিয়েছে তার যদি কোনো সদুত্তর না পায়, তাহলে সেই ভদ্রমহিলাকে নিয়ে আমরা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে আমাদের নগরের তরফ থেকে আন্দোলন করব এবং যতদূর যেতে হয় আমরা যাব। এবং প্রশাসনকেও এটা আমরা হুঁশিয়ারি দিচ্ছি যে তৃণমূল আশ্রিত বলে তাদেরকে যদি প্রশাসন মাফ করে দেয়, তাহলে আমরা কিন্তু জনসাধারণ কিন্তু প্রশাসনকে কোনো রকম মাফ বা ছাড় দিব না। দেখব পরের খবর। করোনা ভাইরাস রুখতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, কিন্তু সেই মাস্কেই জাতীয় পতাকার রং সহ চক্র ব্যবহার করে অপমান করছে কিছু অসাধু ব্যবসায়ী। এমনই চিত্র ধরা পড়েছে ডিজিটাল বাংলার বিশেষ অভিযানে। দেখব সেই রিপোর্ট। এদিন কামাখ্যাগুড়িতে ডিজিটাল বাংলার বিশেষ অভিযান শুরু হয়। দেখা যায় কামাখ্যাগুড়িতে বেশ কয়েকটি দোকানে জাতীয় পতাকা ছাপানো মাস্ক বিক্রি করা হচ্ছে। প্রশ্ন করতেই কেন বিক্রি করছেন এক ব্যবসায়ী বলেন, দেখতে সুন্দর তাই কিনেছেন, বিক্রি করছেন আর বেচবেন না। আজকে দিয়ে গেছে, দেখতে সুন্দর লাগলো, ভালো লাগলো, ওই জন্য কেনা হলো। কত করে বিক্রি করছে? 15 টাকা। সেটা তো জাতীয় পতাকা, মাস্ক ব্যবহার করার পর ফেলে দেওয়া হয়। দেখবো না কেন আপনি জানতেন না? ব্যবসায়ী সমাজ আমার কিছু বলেইনি, কিছু বেচবে কেন, আমাদের দরকার কি আছে বিক্রি করার জন্য। এই দিনের অভিযানে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুলিশের পক্ষ থেকেও। এই দিন এই ধরনের মাস্ক বিক্রি বন্ধ করতে না করা হয়। চোখ রাখছি ওপার বাংলার খবরে। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হচ্ছেন বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানিয়েছেন। বিক্রম দোরাইস্বামী বর্তমান হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন। দেখব সেই রিপোর্ট।
কি জানিয়েছেন এই প্রসঙ্গে বিক্রম দোরাইস্বামী, শুনবো। Bits of the trilateral on this, but let me just suggest a few contextual points about where we are coming from on this. And I think it's important that we make this point because quite often there is a tendency to cross-link what we say with what others have said. And so I want to borrow from the point that our minister made at the Delhi dialogue in December this year, when he essentially said that it is normal and natural that on any such new idea you could have a series of opinions about what it includes, what it should cover, and maybe even disagreements on, or at least non-commonality between what some countries are saying and other countries are saying. What is, however, normal in such a case is that diplomats, academics, and others of that ilk get together and find ways of finding the, to split hairs and decide on how many angels can dance on the end of a pin. What is not normal, however, is that we should make this the focus of all action. In other words, we should be able to turn ourselves around and also say, while we work on trying to find all the commonalities and areas of convergence as well as areas of divergence, we should not let that prevent us from actual action which takes forward a thematic and implementation-based approach to any new idea. So, ladies and gentlemen, the focus that we have taken on is to try and find ways of moving forward with our concept of the Indo-Pacific in a manner that preserves, and indeed to the extent we can, expands diplomatic space for India, but also for our partners in the region. Our overall objectives, of course, have been set out by the Prime Minister in his address at the Shangri-La Dialogue in June 2018. And our fundamental objective here is to look at ways in which we can preserve the notion of an open and therefore less... কি জানিয়েছেন রিভা গাঙ্গুলি, শুনবো। Hello friends. In India, this is a time of celebration, of festivities. Communities all over India from north to south, east to west are celebrating the Indian New Year. I would like to take this opportunity to wish all members of the Indian community in our jurisdiction a very happy Vishu, Vaisakhi, Vishwa Sankranti, Poila Boishakh, Puthandu and Bihu. Have a very nice New Year. যাচ্ছি পরের খবরে। দেখে বোঝার উপায় নেই পুকুর না মাঠ। দিনহাটা শহরের 7 নম্বর ওয়ার্ডের এই পুকুরটি কার্যত ডাস্টবিনে পরিণত হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। বছরের পর বছর ধরে এমনই বেহাল অবস্থায় পড়ে রয়েছে দিনহাটা শহরের প্রাণকেন্দ্র বোর্ডিং পাড়ার পুকুর। নোংরা আবর্জনায় ভরে গেছে পুকুরটি। পুরো কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। দেখব সেই রিপোর্ট। সংশ্লিষ্ট এই বিষয় নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে নানাভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুকুরটি অবিলম্বে সংস্কারের দাবি উঠেছে। পাশেই রয়েছে জনবসতি, নানাভাবে পরিবেশ দূষিত হচ্ছে বলে জনগণের অভিযোগ। বেহাল হয়ে পড়া এই পুকুরের সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। দূষণের শিকার এই পুকুরে আবদ্ধ জল থেকে রোগ জীবাণু সংক্রমণের আশঙ্কা করছেন অনেকেই। স্থানীয় এলাকার মিলন মোদক বলেন, দীর্ঘদিন ধরে এই পুকুরটি বেহাল দশায় আছে। বারবার পুকুর সংস্কারের আবেদন জানানো হয়েছে, কিন্তু তারপরেও কাজের কাজ হচ্ছে না কিছুই। দীর্ঘদিন ধরে ডোবাটা এই অবস্থায় পড়ে আছে। এই অবস্থায় দীর্ঘদিন আমরা প্রশাসনকে জানা সত্ত্বেও এটা পরিষ্কার করছে না এবং কোনো ব্যবস্থাও নিচ্ছে না। যেখানে বারবার আমরা মহকুমা শাসক এবং চেয়ারম্যানের কাছ থেকে শুনেছি যে গ্রিন সিটি প্রকল্পে অনেক পুকুরকে নতুনভাবে সাজানো হয়েছে, কিন্তু তার আওতায় এটা কেন করলো না তা আমরা জানি। এই পুকুরটা অবিলম্বে সংস্কার করে পুকুরটার যথাযথ এই দিনহাটা পৌরসভা সূত্রে জানা গেছে
আসুন করোনাকে ভয় না পেয়ে নিজ নিজ কর্মস্থলে গিয়ে নিজেরা কাজে যোগ দেই এবং নিজেদেরকে সতর্ক রেখে সচেতনতা অবলম্বন করে সরকারি নির্দেশিকা মেনে করোনা মুক্ত